তো আজকে আমরা শুরুটায় ইনিশিয়ালি একটু লুপ স্ট্রাকচারগুলো দেখব, পাইথনে কীরমভাবে আমরা লুপ ডেভেলপ করতে পারি। আমরা ডিসিশন মেকিং এর একটা পার্ট হিসেবে লাস্ট ক্লাসে ব্রাঞ্চিং কনস্ট্রাক্টগুলো আলোচনা করেছি। তো আজকে আমরা লুপিং কনস্ট্রাক্টগুলো নিয়ে একটা আলোচনা করতে চাইছি। মেনলি আমরা সিনট্যাক্সগুলো দেখতে চাইছি এবং তাদের দু একটা ইউজেজ দেখতে চাইছি। তারপরে আমরা ফাংশন ইন পাইথন সেটাকে ইন্ট্রোডিউস করতে চাইছি। কেমন? তো লুপ বলতে কি বোঝায় বা লুপের ইউটিলিটি কি, সেগুলো আমরা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস সেখান থেকে অলরেডি পেয়ে গেছি। তো আমরা সেই জন্য স্ট্রেট অ্যাওয়ে পাইথনে কীরমভাবে কি লুপ ইউজ করা যায় সেই সিনট্যাক্সগুলো দিয়ে শুরু করতে চাইছি। কেমন? তো ধরে নেওয়া যাক আমাকে প্রথম ওয়াইল লুপ কীরমভাবে লিখব সেইটা জিজ্ঞেস করা হলো। তো আমরা ওয়াইল ইন পাইথন বা ওয়াইল লুপ ইন পাইথন সেইটা নিয়ে ইনিশিয়ালি আলোচনা শুরু করব। কেমন? তো দেখো, এখানে ওয়াইল লুপ ডেভেলপ করার জেনারেল যে সিনট্যাক্সটা সেইটা এরকম। ওয়াইল, টিপিক্যালি ওয়াইল একটা কিওয়ার্ড, এরপরে আমরা সেই কন্ডিশানটা স্পেসিফাই করব, যে কন্ডিশানটা ট্রু হলে আমাকে ওয়াইলের বডিকে এক্সিকিউট করতে হবে। তো সেটা করার জন্য আমরা এরপরে একটা কোলন দেবো, দিয়ে এন্টার প্রেস করলেই এটা অটোমেটিক্যালি ইনডেন্টেড হয়ে যাবে, যেহেতু আমি আইডিইতে বসে কোডটা লিখছি। সেইখানে আমরা তাহলে সেই সমস্ত স্টেটমেন্টসগুলো লিখব যেগুলোকে আমরা ওই কন্ডিশানটা ট্রু হলে চালাতে চাইছি। এখানে দেখো, অ্যাডিশনালি আমরা একটা এলস ব্লক স্পেসিফাই করব এবং আমরা বলবো যে এই এলস ব্লকটা ডেফিনেটলি একটা অপশনাল ব্লক, মানে আমার সবসময় যে এলস ব্লকটা লেখার দরকার পড়বেই এরকমটা নয়। এবং এই এলস ব্লকটা কখন লেখা হবে না, যখন যখন ওয়াইলে যে কন্ডিশানটা তুমি লিখছো সেই কন্ডিশানটা সামহাও ফলস হয়ে যাবে, তখন কোন ব্লক অফ স্টেটমেন্টসকে রান করাতে হবে সেটা বোঝাবার জন্য আমরা তাহলে এলস পার্টে কিছু লিখব। বাট সেটা অপশনাল, মানে সবসময় লিখবো এরকমটা নয়, দরকার পড়লে লিখবো, আদারওয়াইজ আমরা লিখবো না। কেমন? এবার ওয়াইলের একদম এলিমেন্টারি লেভেল অফ ইউজের যদি আমরা একটু দেখি, ওয়াইল লুপের খুব বেসিক লেভেল অফ ইউজের যদি আমরা দেখি, তাহলে দেখো তার একটা সিম্পল মোস্ট এক্সাম্পল হতে পারে ফার্স্ট এন নাম্বার অফ ন্যাচারাল নাম্বারসকে প্রিন্ট করা। আমরা প্রথম এনখানা ন্যাচারাল নাম্বারকে প্রিন্ট করার একটা প্রোগ্রাম লিখতে চাইছি। তো আমি ধরো বললাম দিস প্রোগ্রাম প্রিন্টস first n natural numbers. This program prints first n natural numbers. Obviously the value of n is going to be given by the user. আমরা ফার্স্ট n ন্যাচারাল নাম্বারসকে প্রিন্ট করার একটা যদি প্রোগ্রাম লিখি, তাহলে নিশ্চয়ই n এর ভ্যালুটা আমরা ইউজার ইনপুট নিতে পারি, অথবা আমরা হার্ড কোড করে প্রোগ্রামের মধ্যেই লিখে দিতে পারি, যে কোনোভাবেই সেটা করতে পারি। এবং আমরা লজিকটা ভাবতে পারি এরকম যে কোনো একটা লুপ ভেরিয়েবল থাকবে, সেটাকে আমরা তাহলে ইনিশিয়ালাইজ করব 1 দিয়ে। আমরা ওয়াইলে গিয়ে একটা কন্ডিশান স্পেসিফাই করব যে আই এর ভ্যালুটা যদি এন বা এনের থেকে ছোট হয়, তাহলে আমার কাজ হচ্ছে এই আইটাকে প্রিন্ট করে দেওয়া। কেমন? আর সেটা হয়ে যাওয়ার পর নেক্সট আইকে পাওয়ার জন্য আইটাকে ইনক্রিমেন্ট করা। একদম বেসিক লুপ, যেটা আমরা অলরেডি এর আগে বহুবার বিভিন্ন কনটেক্সটে লিখেছি। এবার এনের ভ্যালুটা তো আমার দেখো এখানে কোনোভাবে দেওয়া নেই। তো আমি এনের ভ্যালুটা যদি ইউজার ইনপুট নিতে চাই, তাহলে আমরা ইনপুট ফাংশন কাজে লাগিয়ে এনটা ইউজারের কাছ থেকে জেনে নিতে পারি। তো ধরো বললাম এন্টার দ্য ভ্যালু অফ এন, এই প্রম্পটটা দেখা মাত্রই ইউজার ডেফিনেটলি একটা ইনপুট দেবে এবং সেই ইনপুটের রেসপেক্টে আমরা তাহলে 1 থেকে n পর্যন্ত যে ন্যাচারাল নাম্বারসগুলো রয়েছে
সেইগুলোকে প্রিন্ট করে দেবো। কেমন? তো এটাকে যদি আমরা দেখো রান করাই, তাহলে প্রোগ্রামটার এক্সিকিউশনে আমরা নিশ্চয়ই ইউজারের কাছ থেকে এনের একটা ভ্যালু নেবো, মেবি দ্য ভ্যালু অফ এন ইজ 10, মেবি দ্য ভ্যালু অফ এন ইজ 10। এবার ইউজার যদি 10 ইনপুট দেয় তাহলে ও আমাকে 1 to 10 ফার্স্ট 10খানা ন্যাচারাল নাম্বারসকে প্রিন্ট করে দেবে। এবার আমরা সিনট্যাক্সটাই মেনলি দেখতে চাইছি, কারণ আমরা ওয়াইল লুপ এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান সেগুলো অলরেডি খানিকটা জানি, সেগুলো অন্য কোনো একটা কনটেক্সটে আমরা তখন ভাবতে চাইছি। এবার ধরো ওয়াইল লুপ ছাড়াও আমরা পাইথনে ফর লুপ নিয়ে কাজ করতে পারি, যদিও পাইথনে ফর লুপের যে ইউজেজ সেটা আমরা সি বা সি প্লাস প্লাসে যেরকমভাবে ফর লুপ দেখে এসেছি বা লিখে এসেছি সেরকমটা নয়। এটা অনেকটা জাভাতে আমরা যেরকমভাবে ফর ইচ লুপ লিখি সেরকমভাবে কাজ করে। তো দেখো তার সিনট্যাক্সটা হয় এরকম। তো আমরা ফর লুপের বেসিক সিনট্যাক্সে এসে ধরো বলছি ফর, এরপরে নিশ্চয়ই কোনো একটা লুপ ভেরিয়েবল থাকবে, আমরা সেই লুপ ভেরিয়েবলটাকে কোথায় অ্যাপ্লাই করব সেটা বোঝাবার জন্য নিশ্চয়ই একটা স্কোপ বলে দেবো। তো আমি ধরো এখানে ফর সাম লুপ ভেরিয়েবল ইন সাম আদার ভেরিয়েবল, এটা যদিও ভেরিয়েবল না হয় কোনো একটা লিস্ট হতে পারে বা ইভেন অন্য কিছু হতে পারে, সেরকমটা লিখব। এরপরে আমরা তাহলে ঠিক আগের বারের মতন করেই ফরের বডিতে যা যা এক্সিকিউট করতে চাইছি সেগুলো স্পেসিফাই করব। অপশনালি আমরা একটা এলস পার্ট ডেভেলপ করব, সেখানে কিছু স্টেটমেন্টকে আমরা এক্সিকিউট করে দেবো। এই যে এলস ব্লকটা লিখলাম, এটা কখন হবে? যখন ওই লুপটা নর্মালি এক্সিকিউটেড হয়ে যাওয়ার পর লুপ থেকে বেরিয়ে আসবো আমি যখন লুপের নর্মাল এক্সিকিউশন হয়ে যাওয়ার পরে লুপ থেকে বেরিয়ে আসব, তখন তাহলে এই এলস ব্লকটাতে যা যা লেখা রয়েছে সেইগুলোকে আমরা এক্সিকিউট করে দেবো। কেমন? তো সেটাও দেখো আমরা এখানে কমেন্ট করে বলে রাখছি, দিস ইজ এক্সিকিউটেড, দিস এলস ব্লক বা দ্য স্টেটমেন্টস within this else block is executed only when the loop exits normally. কেমন? এবার ফরের যে ইউজেজ সেটা আমরা ট্র্যাডিশনালি এতদিন যেরকমভাবে ফর লুপ লিখেছি, মেবি ফর i equal to 1, i less than n, i plus plus and all in different languages, সেরকমভাবে আমরা এখানে ঠিক ফরটাকে কাজে লাগাতে চাইছি না। আমরা মূলত কোনো একটা স্ট্রিং বা ইভেন কোনো একটা লিস্ট বা ইভেন কোনো একটা টাপল বা ইভেন কোনো একটা ডিকশনারি এর যে এলিমেন্টগুলো সেগুলোর ওপর এই ফর লুপটাকে অ্যাপ্লাই করতে চাইছি। মোরওভার আমরা এখানে আজকে একটা রেঞ্জ ফাংশন এবং তার ইউজেজ দেখব, যেটা ইভেনচুয়ালি ফর লুপের ক্ষেত্রে খানিকটা ইউজফুল হবে। কেমন? তো আমি কয়েকটা এক্সাম্পল একটু দেখাই। ধরা যাক নেক্সট আমি আরেকটা কোডেতে যেতে চাইছি, মেবি ইট ইজ সে লুপ 3, যেখানে আমি একটা স্ট্রিংয়ের এলিমেন্টের উপর কীরমভাবে ফর লুপ কাজ করে সেটা বুঝতে চাইছি। কীরমভাবে করব? ধরা যাক আমি বললাম বা আগে একটা কমেন্ট করে ধরো লিখে দিলাম, দিস প্রোগ্রাম demonstrates the usage of for loop in Python. কীরকম? আমরা ধরেছি যে আমার কাছে কোনো একটা স্ট্রিং আছে, মেবি সে পাইথন ধরো। এবার আমি চাইছি এই পাইথন বলে স্ট্রিংয়ের প্রত্যেকটা লেটারকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে, তো সেটা ফর লুপ দিয়ে করতে। কীরমভাবে করব তাহলে? ধরো আমরা বললাম ফর লুপ ভেরিয়েবলের নামটা বললাম মেবি আই ইন পাইথন, তাহলে এটা কীরমভাবে কাজ করবে না, প্রত্যেকবার এই লুপটা ইটারেট করার ফলে আই ওই পাইথন বলে স্ট্রিংয়ের একটা একটা করে লেটারকে বা ক্যারেক্টারকে নিয়ে কাজ করবে। তাহলে আমরা ধরো ফরের বডিতে এসে
জাস্ট কারেন্ট লেটার বলে যদি আইটাকে প্রিন্ট করে দিই, তাহলে ও প্রথমবার ডেফিনেটলি পিটাকে প্রিন্ট করবে, পরের বারে মেবি ওয়াইকে প্রিন্ট করবে, তারপরের বারে মেবি টিকে প্রিন্ট করবে, এবং এরকমভাবে আমরা তাহলে এই পাইথন বলে স্ট্রিংয়ের দেখো একটা একটা করে ক্যারেক্টারকে এই ফরের বডিতে গিয়ে প্রসেস করতে পারবো। কীরকম, ধরো আমি প্রিন্ট করে বললাম কারেন্ট ক্যারেক্টার ইজ এরপরে আমরা চাইছি আই এর ভ্যালুটা প্রিন্ট হোক, তাহলে আমরা সেখানে আইটাকে প্রিন্ট করে দিলাম। আর অ্যাজ সাচ কিছু করছি না, জাস্ট আমার অবজেক্টিভ হচ্ছে একটা এমন কোনো লুপ লেখা যে লুপটাকে এক্সিকিউট করলে ও কোনো একটা স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রত্যেকটা ইটারেশনে প্রসেস করে দেবে। এবার এটাকে দেখো যদি রান করানো হয়, এই পার্টিকুলার কোডটাকে দেখো যদি রান করানো হয়, তাহলে ও জাস্ট আমাকে ওই পাইথন বলে যে স্ট্রিংটা ছিল তার একটা একটা করে ক্যারেক্টারকে প্রসেস করে দেবে। আমরা এখানে প্রসেস করা বলতে মেনলি ওই একটা একটা করে ক্যারেক্টারকে জাস্ট ডিসপ্লে করাটা করেছি। এবার তোমার যদি এটা ডিসপ্লে না করিয়ে অন্য কোনো রকমের অপারেশন পারফর্ম করার হতো, তাহলে তুমি সেটাও পরের বডিতে গিয়ে ডেফিনেটলি করতে পারতে। তো দেখো, এটা যদি একটা স্ট্রিংয়ের এলিমেন্টগুলোকে প্রসেস করা হয়, তাহলে আমরা একটা লিস্ট এলিমেন্টকেও, কোনো একটা লিস্টের যে সমস্ত এলিমেন্ট সেগুলোকেও ফর লুপ, মানে এরকম ধরনের ফর লুপ দিয়ে প্রসেস করতে পারি। কীরকম, ধরা যাক আমার কাছে মেবি সাবজেক্টস বলে কোনো একটা লিস্ট আছে, লিস্ট অফ স্ট্রিং মেবি, তাতে ধরো প্রথমটা হচ্ছে সে সিএমএসএ, নেক্সট সাবজেক্ট ধরে নেওয়া যাক এমটিএমএ, নেক্সট সাবজেক্ট ধরে নেওয়া যাক পিএইচএসএ, নেক্সট সাবজেক্ট ধরে নেওয়া যাক সিইএমএ, নেক্সট সাবজেক্ট ধরে নেওয়া যাক এসটিএসএ। প্র্যাকটিক্যালি আমি এখানে 4টে সাবজেক্ট স্পেসিফাই করলাম। এগুলোর প্রথমটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অনার্স, নেক্সট ওয়ান ইজ ম্যাথামেটিক্স অনার্স, নেক্সট ওয়ান ইজ ফিজিক্স, নেক্সট ইজ কেমিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্ট্যাটিস্টিক্স। কেমন, এখানে এ কথাটার মানে বেসিক্যালি অ্যাডভান্সড। এবার আমরা ধরো চাইছি এই সাবজেক্ট বলে যে লিস্টটা আমার কাছে রয়েছে, ওই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি প্রসেস করতে বাই ইউজিং ফর লুপ। কীরকমভাবে করবো তাহলে দেখো আমরা লিখব ফর, এখানেও আমি ধরে নিচ্ছি যে লুপ ভেরিয়েবলটার নাম সে জে, ফর জে ইন সাবজেক্টস, এবার ফরের বডিতে গেলাম, সেখানে আমি জাস্ট জেটাকে প্রিন্ট করে দিলাম। তাহলে ও ডিফারেন্ট ইটারেশানে, মানে প্রত্যেকটা ইটারেশানে একবার করে ওই সাবজেক্ট বলে লিস্টের একটা করে এলিমেন্টকে প্রসেস করে দেবে। কেমন, তো দেখো এটাকে যদি এবার রান করানো হয়, এই কোডটাকে এবার যদি রান করানো হয়, আগের যে আউটপুট এসেছিলো সেটা তো থাকবেই। এখন ও দেখো সিএমএসএ, এমটিএমএ, পিএইচএসএ এরকম একটা একটা করে সাবজেক্টকে তাহলে ডিসপ্লে করে দেবে, মানে প্রসেস করে দেবে। এবার এটা যদি আমরা মোটামুটি বুঝি, তাহলে দেখো আমরা ফরেতে যে ওই এলস পোর্শনটা দেখলাম সেটাও খানিকটা এখানে ইনকর্পোরেট করতে পারবো। আমরা দেখো বলেছিলাম কোনো একটা ফরের যদি নর্মাল এক্সিকিউশন হয় এবং ফরের যে বডি সেটা যদি নর্মালি কাজ করে, তাহলে এই এলস পোর্শনটা কাজ করবে। কেমন, তো আমি ধরো এখানে এলস পোর্শনে এসে একটা সিম্পল প্রিন্ট করে রাখলাম, ধরো বললাম দিস ইজ দ্য এলস পার্ট অফ ফর লুপ বা অফ লুপ দ্যাট এক্সিকিউটস আন্ডার নর্মাল এক্সিট, মানে ওই লুপ থেকে যদি তুমি নর্মালি বেরিয়ে যাও তাহলে এলস পোর্শনটা কাজ করবে। কেমন, এবার এখানে একটা জিনিস খালি একটু মনে রাখতে হবে, যে আমরা যদি কোনোভাবে ফর লুপ থেকে ফোর্সফুলি বেরিয়ে যাই, মানে কোনো একটা লুপ স্ট্রাকচার থেকে আমরা যদি ফোর্সফুলি ইন দ্য সেন্স কোনো একটা কন্ডিশন স্যাটিসফাইড হলে আমরা যদি ওই লুপ স্ট্রাকচার থেকে জাম্প আউট করে বেরিয়ে যাই,
মানে আমরা যদি ব্রেক জাতীয় স্টেটমেন্ট বা কন্টিনিউ জাতীয় স্টেটমেন্ট কাজে লাগিয়ে সেই লুপ স্ট্রাকচার থেকে বেরিয়ে যাই, তাহলে কিন্তু এলসটা চলবে না। সেটা আমি পরে দেখাচ্ছি। আগে নর্মাল এক্সিকিউশনে কীরকম হয় আমরা দেখি, তারপরে আমরা এখানে ব্রেক ইন্ট্রোডিউস করলে কীরকম দাঁড়াতো সেটা ভাবার চেষ্টা করব। তো এটাকে দেখো আবারও আমি এক্সিকিউট করলাম। তো নর্মাল এক্সিট যদি হয় তাহলে দেখো ওই সাবজেক্টগুলোকে প্রিন্ট করে দেওয়ার পর ও নর্মালি ফর লুপ থেকে বেরিয়ে আসবে। যদি আসে তাহলে দিস ইজ দ্য এলস পার্ট অফ দ্য লুপ দ্যাট এক্সিকিউটস আন্ডার নর্মাল এক্সিট, এই স্ট্রিংটাকে প্রিন্ট করে দেবে, যেরকমটা আমরা লিখেছিলাম। কেমন? এবার এখানে আমরা একটা ফাংশন সম্পর্কে একটু জানতে চাইছি, কারণ আমরা প্র্যাকটিক্যালি এই ফাংশনটাকে প্রচুর পরিমাণে নাউনওয়ার্ডস ব্যবহার করব। কেমন? তো ফাংশনটা এখানেই আমি বলছি, দেখো দিস ইজ কল্ড রেঞ্জ ফাংশন। এবং আমরা মনে রাখতে চাইছি, আমি আপাতত কমেন্টটাকে অফ করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধে হবে। তো আমরা দেখো বলতে চাইছি রেঞ্জ ফাংশন, this range function is a built-in function. Range function is a built-in function, obviously in Python, which helps us to iterate over a sequence of numbers. Come on, that helps us to iterate over a সিকোয়েন্স অফ নাম্বারস। এবার সেটার ইউজেজ কীরকম কী বৃত্তান্ত সেটা আমরা দেখছি। আগে আমরা এটা একটু মনে রাখি যে এই রেঞ্জ ফাংশনের কাজ হচ্ছে একটা সিকোয়েন্স অফ ডেটা এলিমেন্টসের ওপর বেসিক্যালি ইটারেট করা। কেমন? এবার ছোট্ট একটা ইউজেজ আগে একটু দেখে নিই, সেটা আশা করা যায় তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো আমি যদি এই রেঞ্জ ফাংশনটাকে নর্মালি ইনভোক করি আর তাকে যদি আমি 5 পাঠাই, তাহলে এটার কাজ হবে 0 থেকে 5-1 পর্যন্ত, 0 থেকে 5-1 পর্যন্ত একটা সিকোয়েন্স অফ ইন্টিজার জেনারেট করে দেওয়া। এটাকে তুমি যদি 4 পাঠাতে, তাহলে ও 0 থেকে 3 পর্যন্ত তোমাকে একটা সিকোয়েন্স অফ ইন্টিজার জেনারেট করে দিত। এটা মনে রাখতে হবে যে আমরা যদি রেঞ্জ ফাংশনকে ধরো আর্গুমেন্টে n পাঠাই, তাহলে ও কী করবে না, রেঞ্জ ফাংশনকে আর্গুমেন্টে এরকম n পাঠালে রেঞ্জ ফাংশন মূলত একটা সিকোয়েন্স অফ নাম্বার জেনারেট করবে, এবং সেই সিকোয়েন্স অফ নাম্বারটা শুরু হবে 0 থেকে, আর শেষ হবে n-1। কেমন? তাহলে ন্যাচারালি ওকে যদি তুমি রেঞ্জ অফ 10 পাঠাও, তাহলে 0 to 9 একটা রেঞ্জ, একটা সিকোয়েন্স জেনারেট করবে। এবার দেখো এখানে অপশনালি আমরা কোথা থেকে শুরু করতে হবে সেটাও বলে দিতে পারি। এখানে দেখো আমরা অপশনালি কোথা থেকে শুরুটা করতে হবে সেটাও দেখো বলে দিতে পারি। এবার কীরকম সেটা দেখো আমরা বলতে পারি, মানে যা লিখলাম সেই কনটেক্সটে আমরা দেখো বলতে পারি যে আমি যদি এটা রেঞ্জ a,n বলতাম, তাহলে ও কী করবে, দিস উইল জেনারেট a sequence of numbers from a to n-1, a থেকে n-1 পর্যন্ত ও তাহলে একটা সিকোয়েন্স অফ ইন্টিজার প্র্যাকটিক্যালি জেনারেট করে দেবে। মোরওভার আমরা যদি চাই যে a থেকে n পর্যন্ত একটা সিকোয়েন্স জেনারেট করব, মানে a থেকে n-1 অবধি একটা সিকোয়েন্স জেনারেট করব, আর সেখানে কমন ডিফারেন্সটা কত হবে সেটাও আমি বলে দেবো, এরকম যদি আমরা চাই, তাহলে দেখো আমরা লিখব রেঞ্জ a to n উইথ কমন ডিফারেন্স। সেক্ষেত্রে বলবো দিস জেনারেটস এ সিকোয়েন্স অফ নাম্বারস from a to n-1 with a common difference of d, কেমন, with a common difference of say small d, রাইট? এবার এগুলো কীরমভাবে কাজ করছে সেগুলো আমরা একটা একটা করে একটু দেখি।
এগুলো কীরমভাবে কাজ করছে সেটা আমরা আগে একটু দেখি, তারপরে আমরা সেগুলোকে আমাদের এই কোডটার মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করব। তো ধরো আমি চাইছি যে আমি একটা রেঞ্জ অফ নাম্বারস জেনারেট করব, আর সেই রেঞ্জে যে নাম্বারসগুলো রয়েছে তাদেরকে আমরা ফর লুপটা দিয়ে প্রসেস করব। কীরকম দেখতে হবে, ধরো বললাম ফর সে সাম কে ইন রেঞ্জ সে 5, তাহলে এর মানে কি দাঁড়াবে, কে বলে ভেরিয়েবলটা, দেখো আমরা যে রেঞ্জটা জেনারেট করলাম 0 to 5 - 1, এই কে বলে ভেরিয়েবলটা প্রত্যেকবারের ইটারেশনে তাহলে ওই 0 to 5 - 1 পর্যন্ত যে ইন্টিজার্সগুলো সেগুলোকে প্রসেস করবে। তাহলে আমরা যদি এখানে কেটাকে প্রিন্ট করে দিই, তাহলে 0 1 2 3 4 এরকম একটা রেজাল্ট পাওয়া যাবে। সেটা আগে আমরা দেখি, তারপরে আমরা ওই রেঞ্জটাকে চেঞ্জ করতে যাব। দেখো এটাকে যদি চালাই ও আমাকে 0 to 4 এরকম একটা আউটপুট দেবে। এবার আমরা যেটা করেছিলাম ওটা বেসিক রেঞ্জ ফাংশন, এখানে যদি এবার আমি ওটা 0 থেকে শুরু না করে মেবি 2 থেকে শুরু করতে চাই, আর যদি এটা ধরো আমরা 10 পর্যন্ত নিয়ে যেতে চাই, তাহলে 2 to 11 একটা রেঞ্জ জেনারেট করে দেবো। 2 to 11 রেঞ্জ জেনারেট করলে ওটা তাহলে 2 3 4 আপ টু 10 এই নাম্বারসগুলো জেনারেট করবে, আর সেগুলোর ওপর তাহলে ওই কে বলে লুপ ভেরিয়েবলটা ফরের বডিতে ইটারেট করবে। এটাকে যদি এবার এক্সিকিউট করি, তাহলে দেখো 2 থেকে 10 একটা রেঞ্জ আমরা জেনারেট করেছি, সেটাই আমরা ওই লুপ ভেরিয়েবলটার মধ্যে প্রসেস করে দিয়েছি। এবার ধরো আমি এখানে বললাম যে একটা এলস ব্লক লিখব, কিরম দেখতে হবে, এখানে তাহলে আমি নিশ্চয়ই লিখব এলস, ধরো প্রিন্ট করে ওই একই জিনিস প্রিন্ট করছি, মানে একটু আগে আমরা যেটা প্রিন্ট করেছিলাম সেই লেখাটাই ধরো এখানে একটু ছোট করে লিখছি। আমরা ধরো বলছি দিস ইজ দ্য এক্সিট অফ ফর, ধরো তাহলে নিশ্চয়ই ও 2 থেকে 10 অবধি প্রিন্ট করবে, তারপরে তার নর্মাল এক্সিট হবে, যদি হয় তাহলে এলস ব্লকটা কাজ করবে। সেক্ষেত্রে আমরা 0 to 10 এটা প্রিন্ট হচ্ছে দেখতে পাবো, আর তারপরে আমরা তাহলে দিস ইজ দ্য এক্সিট অফ ফর এই লেখাটা প্রিন্ট হচ্ছে বলে ভাববো। এবার আমি যদি, দেখো অলরেডি বলেছিলাম যে আমি যদি এইখানে ব্রেক জাতীয় স্টেটমেন্টকে কাজে লাগাই, তাহলে এই যে আমরা এলস ব্লকটা লিখলাম সেটা কিন্তু কাজ করবে না। এটা মনে রাখতে হবে যে আমরা যদি এখানে ওই ব্রেক জাতীয় কোনো একটা স্টেটমেন্টকে কাজে লাগাই, বা মনে করে দেখো আমরা যদি ইভেন কন্টিনিউ স্টেটমেন্টকেও কাজে লাগাই, তাহলে এগুলোতে কি হয়, আমরা জানি ব্রেক এবং কন্টিনিউ স্টেটমেন্ট সাধারণত কোনো একটা লুপ স্ট্রাকচারে ব্যবহার করা হয়, আইদার সেই লুপ স্ট্রাকচার থেকে বেরিয়ে যাওয়ার জন্য অথবা নেক্সট ইটারেশনে মুভ করার জন্য। তো তাতেই আমরা দেখো বলছি যে ইফ ব্রেক স্টেটমেন্ট ইন এ ফর লুপ ইজ এক্সিকিউটেড, দেন দ্য এলস পার্ট অফ দ্যাট ফর লুপ ইজ গোয়িং টু বি স্কিপড। সেটা আমি কমেন্ট করে পরে না হয় বলছি। আপাতত দেখো এখানে বললাম যে যদি এই কে বলে ভেরিয়েবলটার ভ্যালু গ্রেটার দ্যান 5 হয়, কের বলে ভেরিয়েবলটার ভ্যালু যদি গ্রেটার দ্যান 5 হয়, তাহলে তুমি ব্রেক করে বেরিয়ে যাও। এবার ও যে ব্রেক করে বেরিয়ে গেল সেটা বোঝার আইডিয়াল উপায় হচ্ছে নিশ্চয়ই, তাহলে দেখো 2 to 5 প্রিন্ট হবে, 2 to 5 প্রিন্ট হয়ে যাওয়ার পরে যখন কের ভ্যালুটা 6 নেবে তখন তাহলে নিশ্চয়ই একটা কিছু গন্ডগোল হবে, কেমন? এবার সেটা চালিয়ে দেখি কিরম দেখতে হয়। এখানে দেখো 2 থেকে 6 অবধি প্রিন্ট হয়েছে, তারপরে কিন্তু আর আমি 7 8 9 10 এগুলো প্রিন্ট করিনি, কারণ ব্রেকটা দেওয়া আছে। আর ব্রেকটা কাজ করেছে বলে দেখো এই এলস পোর্শনে যে দিস ইজ দ্য এক্সিট অফ ফর লুপ আমরা এর আগে প্রিন্ট করছিলাম সেটা বন্ধ হয়ে গেছে, কেমন? এবার দেখো আমি এখানে 2 থেকে 10 পর্যন্ত একটা সিকোয়েন্স অফ নাম্বার জেনারেট করলাম, কিন্তু সেটা অটো ইনক্রিমেন্ট হলো, মানে 2 3 4 5 এরম করে করে বাড়লো। এবার আমি ধরো চাইছি যে আমি 2 থেকে 10 পর্যন্ত জেনারেট করব, কিন্তু প্রত্যেকবার 2 বাড়িয়ে, মানে দ্য স্টেপ ফ্যাক্টর অর দ্য ইনক্রিমেন্ট ফ্যাক্টর অফ দিস রেঞ্জ এলিমেন্ট সেটা হবে 2।
তাহলে আমরা 2 to 11 এরপরে তাহলে ইনক্রিমেন্ট ফ্যাক্টর 2 বলে দেবো। যদি বলি তাহলে নিশ্চয়ই 2 দেন 4 দেন 6 দেন 8 দেন 10 এইরকম একটা সিকোয়েন্স অফ নাম্বার জেনারেট করবে। সেই সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্টের ওপর কে অপারেট করবে। আমরা তাহলে কের ভ্যালুটা যখন 6 পেয়ে যাব তখন এই কন্ডিশনটা ট্রু হচ্ছে বলে দেখব। যদি দেখি তাহলে ব্রেক করে বেরিয়ে যাব। অ্যান্ড ইন দ্যাট কেস, এবং সেই ক্ষেত্রে চেক করে দেখো 6, 8 বা 10 এইগুলো তো প্রিন্ট হবে না, মানে অ্যাকচুয়ালি 8 আর 10 প্রিন্ট হবে না, কারণ আমরা আগে প্রিন্টটা করে দিচ্ছি। আর অ্যাট দ্য সেম টাইম এই এলস পোর্শনটাও তাহলে কাজ করবে না। কেমন দেখি চালিয়ে। এবার খুব ভালো করে দেখো 2, 4, 6 প্রিন্ট হয়েছে, কিন্তু 8 আর 10 কিন্তু প্রিন্ট হয়নি। তাহলে আমরা এই কোডটার মধ্যেই দেখো, আমরা এই কোডটার মধ্যেই ফরের ইউজেস দেখলাম। আমরা এই কোডটার মধ্যেই দেখো ফরের ইউজেস দেখলাম। আমরা এই কোডটার মধ্যেই আবার দেখো, এই কোডটার মধ্যেই আবার দেখো ব্রেকের ইউজেস দেখলাম। আবার এই কোডটার মধ্যেই আমরা এলসের ইউজেস দেখলাম। কোনটা কখন কাজ করছে সেটা এবার একটু চেক করে নিলাম। এবং এইখানটায় বারবার করে মনে রাখলাম, এটা আমি আলাদা একটা কমেন্ট করে বলে দিই। সেখানে দেখো বললাম ইফ দ্য ব্রেক স্টেটমেন্ট in a for loop is executed, then the else part of the loop is bypassed বা is skipped। কেমন? এবার দেখো আমরা এরকমটাও ভাবতে পারি। আমরা ব্রেকের ইউজেস দেখলাম, এবার ধরো আমরা যদি একটু কন্টিনিউয়ের ইউজেসে যাই, মানে কন্টিনিউ কীরমভাবে কাজ করছে, কন্টিনিউয়ের এক্স্যাক্ট কাজ কী, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখো কীরম দেখতে হয়। তো সেটা একটা সোজা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো তোমায় বলা হলো যে ফার্স্ট 4খানা ইভেন নাম্বারকে প্রিন্ট করো, মানে খুব সোজা প্রোগ্রাম, এটা এইভাবেই করতে হবে এরকম কোথাও লেখা নেই। আমি জাস্ট কন্টিনিউয়ের এক্সাম্পলটা নিতে চাইছি বলে আমি এই কোডটা দেখাচ্ছি। আমরা ধরো বললাম সরি, পাইথন 3 অলরেডি এক্সিস্ট করছিল। লেট মি নেম দ্য কোড অ্যাজ লুপ 4। কেমন? তো আমি এখানে একটা কমেন্ট করে ধরো লিখে দিলাম this program prints first 4 even numbers। কেমন? কিরমভাবে করব? এবার দেখো আমরা এটা যদি ওই রেঞ্জ টেন্স দিয়ে করি তাহলে কিরম দাঁড়াবে। আমরা যদি রেঞ্জ ইত্যাদি দিয়ে ব্যাপারটা করি তাহলে দেখো কিরম দাঁড়াবে। আমরা ধরো বললাম ফর i in the range 1 to 10। কেমন? আমি কোথা থেকে শুরু হবে আর কতদূর যাবে এই সবটা বলে দিলাম। এবার এখানে এসে দেখো বললাম যে যদি i এর ভ্যালুটাকে 2 দিয়ে মডিউলো ডিভিশন করলে তার যে রিমাইন্ডার সেটা 0 না হয় তাহলে তুমি কন্টিনিউ করো, আর আদারওয়াইজ তুমি আইটাকে প্রিন্ট করে দেবে। এবার আদারওয়াইজটা দেখো, আর কষ্ট করে এলস দিয়ে লিখবো না, আমরা জাস্ট ইনডেন্টেশনটাকে সরিয়ে দিলেই আমরা ইফের বাইরে চলে আসব। সেইখানে আমরা তাহলে নিশ্চয়ই আইটাকে প্রিন্ট করে দেবো। মানে লজিক হচ্ছে, ধরো আইয়ের ভ্যালুটা যখন 1 হবে, 1 মডিউলো 2 এটা নট ইকুয়াল টু 0 হবে, ও তখন কন্টিনিউ করবে মানে আইয়ের নেক্সট ভ্যালুটা নেবে। তাহলে আইয়ের যদি নেক্সট ভ্যালু নেয় তাহলে নিশ্চয়ই এবার আইয়ের ভ্যালুটা 2 হবে। তাহলে 2 মডিউলো 2 নট ইকুয়াল টু 0 এটা একটা ফলস কন্ডিশন হবে। যদি ফলস কন্ডিশন হয় তাহলে আমি ইফ থেকে বেরিয়ে যাব, বেরিয়ে সেই আইটাকে মানে 2টাকে প্রিন্ট করে দেবো। এবং এরমভাবে যদি কাজটা করি তাহলে দেখো 2, 4, 6 আর 8 এই 4টে ইভেন নাম্বার প্রিন্ট হবে। যদিও এটা খুব বিচ্ছিরিভাবে 4টে ইভেন নাম্বার প্রিন্ট করলাম, বাট প্র্যাকটিক্যালি আমরা এখানে ওই কন্টিনিউয়ের এক্সাম্পলটা দেখতে চাইছিলাম বলে এটা করলাম। এবং এটাকে চালালে
ও আমাকে 2 4 6 8 এই চারটে ইভেন নাম্বারকে প্রিন্ট করে দেবে। কেমন? তাহলে আমরা দেখো কীরকমভাবে ফর লুপ লিখতে হয় বা কীরকমভাবে সে ওয়াইল লুপ লিখতে হয় সেগুলোর একদম এলিমেন্টারি লেভেল অফ কিছু আলোচনা করলাম। মেনলি আমরা সিনট্যাকটিক্যাল এরিয়াগুলো দেখলাম, আমরা মূলত সিনট্যাক্সগুলো দেখলাম। এরপরে আমরা যেমন যেমন দরকার বা যেখানে যেখানে যা যা ইউজেজ প্রয়োজন সেগুলোতে এগুলোকে তাহলে কাজে লাগাতে থাকবে। কেমন? এবার নেক্সট দেখো আমরা একটু ফাংশন সম্পর্কে আলোচনা করতে চাইছি। এবার আমরা অলরেডি ফাংশন কাকে বলে এগুলো জানি, অলরেডি আমরা সবাই ফাংশন বলতে কি বোঝায় এগুলো আমরা জানি। তো সেইগুলো আমি খুব ডিটেল করছি না, যে ফাংশন কাকে বলে, ফাংশনের কী কী ভেরিয়েন্ট আছে সেগুলো আমি খুব ডিটেল করছি না, আমি জাস্ট বেসিক আইডিয়াটা একটু বলে দিচ্ছি। তো আমরা দেখো এটা জানি যে ফাংশন বলতে মূলত কিছু সেলফ কন্টেন্ট প্রোগ্রাম ব্লককে রেফার করা হয়, যেটা কোনো একটা স্পেসিফিক টাস্ককে অ্যাকমপ্লিশ করে। এবং আমরা যখন কোনো একটা ফাংশন ক্রিয়েট করি, তখন সেই ফাংশনটাকে যে কোনো সময় আমরা তাহলে নিশ্চয়ই কল করার চেষ্টা করি, যাতে যে পারপাসে আমরা ওই ফাংশনটাকে লিখলাম আমরা যেন সেই পার্টিকুলার রিকোয়ারমেন্ট সিনারিওতে সেটাকে দিয়ে তাহলে ওই কাজটা করাতে পারি। এবার যখন কোনো একটা স্পেসিফিক টাইপ অফ টাস্ক আমরা বারবার করে পারফর্ম করি, তখন মূলত ফাংশনটা খুব ইউজফুল হয়, কারণ তখন বারবার করে ওই স্পেসিফিক টাস্ক অ্যাকমপ্লিশ করার জন্য আমরা তাহলে রিপিটেড কোড না লিখে ডেফিনেটলি ফাংশনটাকে বেশি প্রেফার করি। লজিক হচ্ছে যে আমরা ওই স্পেসিফিক টাস্ক অ্যাকমপ্লিশ করার জন্য তাহলে একটা ফাংশন লিখে নেব, এবং যখন যখন দরকার তখন ওই ফাংশনটাকে কল করে কোরেসপন্ডিং অ্যাক্টিভিটি আমরা অ্যাকমপ্লিশ করে নেব। এবার আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেরকম যা বলেছিলাম, এখানেও তাহলে সেই একই কথা বলবো যে ফাংশন মূলত দুরকম। একটাকে আমরা বলছি বিল্ট ইন ফাংশন, আর আরেকটাকে আমরা বলছি ইউজার ডিফাইন্ড ফাংশন। পাইথনে হিউজ ভলিউম অফ বিল্ট ইন ফাংশনস অ্যাভেলেবল, সেগুলো আমরা দু একটা ব্যবহার অলরেডি করেছি বা করছি। আমাদের অবজেক্টিভ হচ্ছে মেনলি ইউজার ডিফাইন্ড ফাংশনকে নিয়ে কাজ করা, আমাদের নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো ফাংশনকে তৈরি করে নেব। কেমন? এবার দেখো আমরা এটা জানি যে কোনো একটা ফাংশন যদি অ্যাজ আ প্রোগ্রামার আমাকে ক্রিয়েট করতে হয় আর তারপর যদি সেটাকে ইউজ করতে হয়, তাহলে নিশ্চয়ই আমাকে এই যে ফাংশন ক্রিয়েট করতে হচ্ছে, দ্যাট ইজ আমাকে যে একটা ফাংশন ডিফাইন করতে হচ্ছে সেটা শিখতে হবে। এবার আমরা জেনারেলি কী করি, ফাংশন ডেফিনিশনে আমরা মূলত ফাংশনের একটা নাম তৈরি করি, আর সেই ফাংশনটা কল করা হলে বা সেই ফাংশনটাকে ইউজ করা হলে সে এক্স্যাক্টলি কী কী করে দেবে সেই সমস্ত স্টেটমেন্টসগুলোকে আমরা ফাংশনের মধ্যে লিখে দিই। এবার সেটা কিভাবে আমরা তাহলে করব, পাইথনে কীরকমভাবে আমরা তাহলে ফাংশন তৈরি করব, সেই সিনট্যাক্সটা আমাদেরকে একটু আগে জানতে হবে। তারপরে আমরা ফাংশনের যে ডিফারেন্ট ভেরিয়েন্টস রয়েছে ডিপেন্ডিং অন দ্য আর্গুমেন্টস অফ আ ফাংশন বা ডিপেন্ডিং অন দ্য রিটার্ন ভ্যালু অফ আ ফাংশন, সেইগুলো জানার চেষ্টা করি। তো দেখো আমরা পাইথনে ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করার জন্য একটা বেসিক সিনট্যাক্স ফলো করছি। সেটা কীরকম, আমরা প্রথমে একটা কিওয়ার্ড কাজে লাগাবো ডেফ, যেমন ডেফ স্ট্যান্ডস ফর ডেফিনিশন। এরপরে আমরা ফাংশনের একটা নাম দেব, আর তারপরে প্যারেনথিসিস স্পেসিফাই করব। এবার এটা অবভিয়াসলি জেনারেল সিনট্যাক্স ঠিক নয়, তার কারণ আমরা জানি যে কোনো একটা ফাংশনকে কল করার সময় চাইলে আমরা সেই ফাংশনটাকে আর্গুমেন্ট পাঠাতে পারি। ইভেন কোনো একটা ফাংশনকে কল করা হলে সেই ফাংশনটা ভ্যালু রিটার্ন করতে পারে।
তো আপাতত আমরা সেগুলো একটু জেনারেলাইজড ফর্মে দেখছি বলে দেখো আমরা বলছি যে ডেফ এই কিওয়ার্ডটা কাজে লাগিয়ে তুমি ফাংশন ডিফাইন করা শুরু করলে, এরপরে তুমি ফাংশানের একটা নাম দিলে, তারপরে ফাংশানকে সেই সমস্ত প্যারামিটার্সগুলো স্পেসিফাই করে দিলে যেগুলোকে তুমি পাস করাবে। এরপরে ফাংশন বডিটা ওই কোলন দিয়ে স্পেসিফাই করলে, মানে কোলন দিয়ে এবার নেক্সট ইনডেন্টেশনে গেলে দিয়ে ফাংশন বডিটা স্পেসিফাই করলে, যেখানে দেখো আমরা চাইলে কোনো একটা ফাংশানে ডক স্ট্রিং তৈরি করতে পারি। আমি পরে দেখাচ্ছি যে সেটা অপশনাল। তারপরে আমরা ডিফারেন্ট স্টেটমেন্টস আন্ডার কনসিডারেশন, যেগুলোকে আমি ফাংশনের এক্সিকিউশন বা ইনভোকেশনে এক্সিকিউট করতে চাইছি, সেটা লিখতে পারি। আর সেটা হয়ে যাওয়ার পর আমরা চাইলে রিটার্ন স্টেটমেন্টও লিখতে পারি, যেখানে এই রিটার্ন স্টেটমেন্টটা মেবি কোনো একটা এক্সপ্রেশন বা কোনো একটা ভ্যালু আমাকে রিটার্ন করে দেবে। কেমন? এবার এখানে যেটা বোঝা দরকার যে এই যে আমরা কোনো একটা ফাংশনের ভেতরেই ডক স্ট্রিং বলে কিছু একটা লিখলাম, সেটা কি জিনিস? তো তাতে দেখো জাস্ট এইটুকু মনে রাখা যায় যে একটা ডক স্ট্রিং হচ্ছে মূলত একটা স্ট্রিং লিটারাল, যেটাকে আমরা ব্যবহার করি। ডক স্ট্রিং ইজ বেসিক্যালি আ স্ট্রিং লিটারাল which is used to document a specific part of the code। মানে ওই জন্যই নামটা দেখো ডক স্ট্রিং। কেমন? তোমার যদি কোনো একটা পার্টিকুলার পোর্শনকে ডকুমেন্ট করতে হয়, তাহলে সেইটাকে তুমি ডক স্ট্রিং দিয়ে স্পেসিফাই করবে। এবার আমরা এক্ষুনি সবটা মোটেও করবো না, মানে ফাংশানে আমরা প্যারামিটার পাঠাচ্ছি, ফাংশন ভ্যালু রিটার্ন করছে, সেরকমটা ভাববো না। আমরা ভাববো যে কোনো একটা ফাংশনকে এই যে আমরা প্যারামিটার পাঠাচ্ছি সেটা অপশনাল, ইভেন কোনো একটা ফাংশন যে ভ্যালু রিটার্ন করছে সেটাও অপশনাল। সেক্ষেত্রে দেখো বলছি পাসিং প্যারামিটার্স টু আ ফাংশন, a function as well as returning some value or even expression from within a function, both are optional। দুটোই অপশনাল, আমার দরকার পড়লে করব, নইলে করব না। দুটোই অপশনাল, আমরা দরকার পড়লে করব, আদারওয়াইজ আমরা করব না। কেমন? এবার আমি একদম এলিমেন্টারি লেভেল অফ একটা ফাংশন দেখাই। ধরো আমাদের অবজেক্টিভ হচ্ছে যে এই ফাংশনটাকে যদি কল করা হয় তাহলে ও আমাকে সিম্পলি কিছু একটা প্রিন্ট করে দেবে। কেমন? আমরা একটা খুব সহজ ফাংশন ধরো লিখতে চাইছি, যেখানে আমরা বলছি যে আমাদের অবজেক্টিভ হচ্ছে একটা সহজ ফাংশন লেখা, যে ফাংশনটাকে কল করা হলে ও কিছু একটা প্রিন্ট করে দেবে। তো ধরা যাক আমি এটার নাম দিলাম ফাংশন 1.py। তাতে ধরো আমি একটা কমেন্ট করে বললাম দিস ডেমনস্ট্রেটস দ্য ইউজেজ অফ এ ফাংশন ইন পাইথন। এখানে ইউজেজ অফ আ ফাংশন ইন পাইথন কথাটাতে কিন্তু আমরা ফাংশন বলতে ইউজার ডিফাইন্ড ফাংশনের কথাই রেফার করছি। কি করে করব? তাহলে আমরা দেখো ডেফ কিওয়ার্ডটা ইউজ করলাম। কেমন? এরপরে ধরো এই ফাংশনটার নাম দিলাম সে ডিসপ্লে। এটা একটা নাম। আমি পরে আসছি যে ফাংশনের নাম দিতে গেলে আমাকে ঠিক কী কী ধরনের রুল ফলো করতে হয়। এই ডিসপ্লে ফাংশনটা যে একটা ফাংশন, এটা বোঝাবার জন্য আমরা প্যারেনথেসিস পেয়ার ইউজ করলাম। তাতে ধরো সিম্পল একটা প্রিন্ট করে বললাম মেবি সে হ্যালো ইউজার। তারপরের লাইনে ধরো প্রিন্ট করে আমরা বললাম যে দিস ইজ এ ফাংশন ইন পাইথন, দ্যাটস ইট, নাথিং এলস। কেমন? এবার এটা তো হচ্ছে ফাংশন ডেফিনিশন। আমাকে তো ফাংশনটাকে কল করতে হবে, তবে না ফাংশনের বডিতে যে সমস্ত স্টেটমেন্টগুলো আমরা লিখেছি সেটা কাজ করবে। কেমন? তো আমরা দেখো এটা যদি ফাংশন ডেফিনিশন বলে মনে করি, এটাকে দেখো যদি আমরা সিম্পলি ফাংশন ডেফিনিশন বলে মনে করি, তাহলে আমাদের নিশ্চয়ই কাজ হবে এই ফাংশনটাকে কল করা। তাহলে একটা ফাংশনকে কল করার জন্য সিম্পলি
সেই ফাংশনের নাম ফলোড বাই দ্য প্যারেন্থেসিস পেয়ার এটাকে ইউজ করা। প্রথমটাকে আমরা যদি ফাংশন ডেফিনিশন ব্লক বলি, এটাকে যদি আমরা ফাংশন ডেফিনিশন ব্লক বলে রেফার করি, তাহলে দেখো যেখানে আমরা ওটাকে কল করলাম সেটাকে ইনভোকেশন অফ ফাংশন বা ফাংশন কল স্টেটমেন্ট বা কল ব্লক বলে রেফার করব। এটার ইউটিলিটি আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি যে এটাকে যদি মেবি একবার কল করা হয় ডিসপ্লে ফাংশনটাকে, তাহলে ও নিশ্চয়ই আমাকে হ্যালো ইউজার দিস ইজ আ ফাংশন ইন পাইথন এটা ডিসপ্লে করবে। যদি আমি দুবার কল করি তাহলে দুবার ডিসপ্লে করবে। মেবি আমি যদি একটা লুপের মধ্যে বারবার করে ডিসপ্লে করি তাহলে বারবার করে কল করবে অ্যান্ড সো অন। কেমন? তো সেটা কীরম একটু আগে দেখি, এটা কীরম কি আউটপুট দিচ্ছে সেটা আগে একটু দেখি। আমরা দেখো এইটাকে রান করালাম, এই ফাংশনটাকে রান করানোর ফলে ও আমাকে দেখো হ্যালো ইউজার দিস ইজ আ ফাংশন ইন পাইথন এটা প্রিন্ট করে দিল। দ্যাটস ইট। এবার এটা মনে রাখা দরকার যে আমরা চাইলে কোনো একটা ফাংশনকে অন্য কোনো ফাংশনের ডেফিনিশনে গিয়েও কিন্তু কল করতে পারি। তো আমি দেখো এখানে ডিসপ্লেটাকে নর্মালি কল করে দিয়েছি। এবার আমি ভাবছি যে আমি আর একটা নতুন ফাংশন লিখব, ধরো সেই নতুন ফাংশনটার নাম আমি নিউ ডিসপ্লে দেবো। আর এই যে আমি নিউ ডিসপ্লে বলে একটা ফাংশন লিখব, নিউ ডিসপ্লে বলে যে আমি একটা ফাংশন লিখব, তার মধ্যে তাহলে এই ডিসপ্লে ফাংশনটাকে রিপিটেডলি কল করে দেবো, বা মেবি আমি ধরো দুবার কল করে দেবো। কীরমভাবে করব? তাহলে ডিসপ্লেকে জাস্ট যদি দুবার কল করাটাই আমার অবজেক্টিভ হয়, আমি দুবার তাহলে ডিসপ্লের কলটাকে ওই নিউ ডিসপ্লের মধ্যে রেখে দেবো। এবার যদি এই কোডটাকে আমরা চালাই, আর চালাবার সময় দেখো প্রথমে ডিসপ্লেকে কল না করে আমরা যদি নিউ ডিসপ্লেকে কল করি তাহলে কি হবে? নিউ ডিসপ্লেকে কল করলে কন্ট্রোল অফ এক্সিকিউশন নিউ ডিসপ্লে ফাংশনে যাবে। নিউ ডিসপ্লে ফাংশনের মধ্যে প্রথমবার যখন ডিসপ্লে বলে ফাংশনটাকে কল করা হবে, ও তখন তাহলে নিশ্চয়ই ডিসপ্লেকে আবার কল করবে, মানে ডিসপ্লের কাছে কন্ট্রোল পাঠাবে। তাহলে ডিসপ্লের মধ্যে যে দুটো প্রিন্ট স্টেটমেন্ট লেখা আছে সেগুলো চলবে। তাহলে ও আমাকে দেখো হ্যালো ইউজার দিস ইজ আ ফাংশন ইন পাইথন এটা একবার প্রিন্ট করবে। এরপরের বারে আবার যখন আমি ডিসপ্লেকে কল করব তাহলে আবার একবার কন্ট্রোল অফ এক্সিকিউশন ডিসপ্লে ফাংশনে যাবে, সেখানে তাহলে যা যা লেখা আছে সেটা আরও একবার চলবে। মানে প্র্যাকটিক্যালি আমরা এই প্রোগ্রামটাতে তাহলে দেখো দুবার হ্যালো ইউজার দিস ইজ আ ফাংশন ইন পাইথন এটা দেখতে পাবো। কেমন? তো আমি এটাকে আর নতুন করে সেভ অ্যাজ করছি না, আমি জাস্ট এটাকে রান করাচ্ছি, কারণ এগুলো খুব সহজ জিনিস। দেখো আমরা দুবার হ্যালো ইউজার দিস ইজ আ ফাংশন ইন পাইথন এটা দেখতে পেয়েছি। এবার নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে দেখো আমরা ফাংশন লিখলাম, এই যে দেখো আমরা ফাংশন লিখলাম, আমরা বললাম যে একটা ফাংশনকে এই যে প্যারামিটার পাঠানো সেটা অপশনাল, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো একটা ফাংশনের থেকে ভ্যালু রিটার্ন করা সেটাও অপশনাল। সেটা তো আমরা বুঝলাম। আমরা সেটাতে আরেকটু পরে যাচ্ছি, বাট তার আগে আমরা জানতে চাইছি যে কোনো একটা ফাংশানের যখন আমি নাম দেব, একটা তো নাম টাম দিতে হবে আমার ফাংশনটাকে, তাহলে একটা ফাংশানের যখন আমি কোনো নাম দেব তখন সেই নামগুলো আমি তাহলে দেবো কীরকম করে? হাউ শুড আই প্রোভাইড দ্য নেম টু আ ফাংশন? এবার একদম বেসিক রুলগুলো একটু মনে রাখো। বেসিক রুলগুলো অলমোস্ট আমরা এর আগে যে আইডেন্টিফায়ার তৈরি করার রুলস বিভিন্ন ল্যাঙ্গুয়েজে শিখতাম ঠিক সেগুলোই। আমরা দেখো বলছি দিজ আর দ্য রুলস ফর ডিফাইনিং এ ফাংশন, দিজ আর দ্য রুলস ফর ডিফাইনিং আ ফাংশন, বা দিজ আর দ্য রুলস ফর অ্যাসাইনিং এ ফাংশন নেম, অ্যাসাইনিং এ ফাংশন নেম। কী কী রুল? দেখো ফার্স্ট রুল হচ্ছে যে আমরা ইন জেনারেল কোনো একটা অ্যালফাবেট, কোনো নিউমেরাল বা ইভেন কিছু পার্টিকুলার ক্যারেক্টার সেটাই দেখবো যে শুধু এখানে ইউজ করা যাচ্ছে। তো আমরা অত কমপ্লিকেশনে না গিয়ে ভেরিয়েবলের নেমিং কনভেনশনে যা যা ব্যবহার করতাম, মানে অ্যালফাবেট, ডিজিট অ্যান্ড আন্ডারস্কোর, সেগুলোই ইউজ করা যাবে বলে মনে রাখবো। কেমন? নেক্সট আমরা বলছি যে কোনো দিনই কোনো একটা ফাংশনের নাম কোনো নাম্বার দিয়ে শুরু হবে না। ক্যাননট, দ্য নেম অফ আ ফাংশন ক্যাননট স্টার্ট, কোনো একটা ফাংশনের নাম কখনোই দেখো
একটা নাম্বার দিয়ে শুরু হবে না। কেমন? নেক্সট আমরা বলছি যে আমরা ফাংশানে কোনো কিওয়ার্ড কাজে লাগাতে পারবো না, নো কিওয়ার্ড। এগুলো আমরা সবটাই জানি, তবু আরেকবার বলা, নো কিওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ এ ফাংশন নেম। কেমন? অ্যাজ আ ফাংশন নেম, ওটা অন্য একটা কারণে ওরম দেখাচ্ছে, যাই হোক। আচ্ছা, তারপরে দেখো বলছি কোনো একটা ভেরিয়েবলের নাম আর একটা ফাংশনের নাম সেম, এটা যতটা সম্ভব চেষ্টা করতে হবে অ্যাভয়েড করার। মোরওভার আবারও বলছি, মোরওভার আমাকে দেখতে হবে যে ফাংশনের যে নাম সেটা যেন জাস্টিফাইড হয়। শুড বি, দ্য নেম অফ দ্য ফাংশন শুড বি জাস্টিফাইড টু ইটস ইউজ। যদিও এটা ঠিক রুল নয়, এটা কনভেনশন বলে ভাবা যেতে পারে। এবার এই রুলগুলো আমরা ইন জেনারেল সবসময় আইডেন্টিফায়ার তৈরি করার সময় ফলো করি, তো সেই রুলগুলোই তাহলে আমরা এখানেও ফলো করব। এবার দেখো আমরা যেটা একটু আগে বলছিলাম যে কোনো একটা ফাংশনকে প্যারামিটার পাস করানো অ্যাজ ওয়েল অ্যাজ কোনো একটা ফাংশন থেকে ভ্যালু রিটার্ন করা, এ দুটোই হচ্ছে অপশনাল কাজ, মানে আমার দরকার পড়লে করব, আদারওয়াইজ আমি করব না। তো আমরা যদি এইটাকেই বেসিস বলে ধরে নিই আর এটার ওপর বেস করে যদি আমরা ফাংশনের ক্লাসিফিকেশান করি, যেমন আমরা এর আগেও বিভিন্ন ল্যাঙ্গুয়েজে করেছি, তাহলে আমরা বলবো যে ডিপেন্ডিং অন, তাহলে দেখো আমরা বলবো ডিপেন্ডিং অন প্যারামিটার্স অ্যান্ড return values, a function can be of 4 different types. Even we know all those 4 types. First one is, it can be a function with no parameter and no return value, simple most of all the types. Come on. Even it can be a function where there is no parameter whatsoever, but the function returns some value. Even there can be a function with parameter, there can be a function with parameter but with no return value, and there can be a function with both parameter as well as some return value. তাহলে আমাদের এবার যেটা জানতে হবে, আমাদের দেখো এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে কোনো একটা ফাংশনকে আমরা প্যারামিটার কী করে পাঠাবো। অ্যাজ সাচ এখানে প্যারামিটার এবং আর্গুমেন্টসের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না, কত ধরনের আর্গুমেন্টস হতে পারে, আমরা এখানে আমরা পরে বলবো যে আমরা মূলত 4টে ফর্মাল টাইপ অফ আর্গুমেন্ট কোনো একটা ফাংশনকে কল করার সময় পাঠাতে পারি। এখানে ইন জেনারেল প্যারামিটার বলে কথাটা লেখা হয় বা বোঝানো হয় ফাংশন ডেফিনিশানে তুমি যাদেরকে লিখছো সেটা স্পেসিফাই করার জন্য, আর আর্গুমেন্ট যখন ফাংশনটাকে আমরা কল করব তখন যাদের পাঠাবো তাদের বোঝানোর জন্য। যদিও এটা ইন্টারচেঞ্জেবলি আমরা আমাদের রিকোয়ারমেন্ট বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ব্যবহার করতে পারি। তো আমরা দেখো বলছি যে কোনো একটা ফাংশনকে যখন আমরা কল করব তখন আমরা 4 রকমের ফর্মাল আর্গুমেন্টস নিয়ে কাজ করব। একটা হচ্ছে রিকোয়ার্ড আর্গুমেন্টস যা আছে তাই, একটাকে আমরা বলবো কিওয়ার্ড আর্গুমেন্টস, একটাকে বলবো ডিফল্ট আর্গুমেন্টস, আর আরেকটাকে আমরা বলবো ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টস। তো আমি এই আর্গুমেন্ট পাসিং, বা ইভেন প্যারামিটার পাসিং, বা ইভেন রিটার্নিং ভ্যালু ফ্রম উইদিন আ ফাংশন, বা ইভেন নেস্টিং অফ ফাংশনস, বা ইভেন রেকার্সিভ ফাংশনস, সেইগুলোই নেক্সট যে আমাদের ডিসকাশন হবে সেইখানে ডেমনস্ট্রেট করতে চাইছি। বাট ফর দ্য টাইমিং ফাংশন বলতে আমরা কি বুঝি বা ইভেন আমরা কীভাবে ফাংশন লিখি সেইটা এই আলোচনার স্কোপেতে রাখতে চাইছি। মানে ইনফ্যাক্ট আমরা আজকে প্র্যাকটিক্যালি জাস্ট ফাংশন বানায় কীরম করে আর সেটাকে কলই বা কীরম করে করে সেইটুকু দেখতে চাইলাম। ইভেন এবার আমাকে যখন ফাংশন লিখতে হবে প্র্যাকটিক্যাল কোনো একটা রিকোয়ারমেন্টে, আমাকে কিন্তু ফাংশনকে প্যারামিটারও পাঠাতে হবে বা ইভেন দরকার পড়লে ফাংশন থেকে ভ্যালুও রিটার্ন করতে হবে, তবেই আমরা
অ্যাকচুয়াল ইউজেজগুলোকে সেই অর্থে সিমুলেট করতে পারবো। কেমন? তো সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই অবধিই দেখি। আমরা মূলত আজকে লুপ আর ফাংশন এদের বেসিক ইউজেজ এবং সিনট্যাক্সগুলো একটু দেখলাম। নেক্সট আমরা তাহলে ফাংশনটা আরেকটু ডিটেলে আর্গুমেন্টস এবং প্যারামিটার্স, নেস্টিং অফ ফাংশনস অ্যাজ ওয়েল অ্যাজ রেকারশন এই কনটেক্সটে আলোচনা করব।